অবশেষে ছাত্রলীগের নেতা সাদ্দামের স্ত্রী সন্তান মৃত্যুর বিষয়ে নতুন তথ্য ফাঁস হয়, মুক্তি পায় সাদ্দাম। আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটা স্বাভাবিক না। এদিকে আজ ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী সন্তানের বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। সাদ্দামের স্ত্রী মৃত্যুর আগে অনেক রহস্য ফাঁস করে গিয়েছে। এই নিয়ে দেশবাসী অবাক হয়, দেশে নতুন পরিস্থিতি তৈরি হয়। সন্তানকে একবারের জন্য হলেও কোলে নিতে চান বাবা, এমন আকাঙ্ক্ষার কথা জানিয়ে কারাগার থেকে প্রিয়তমা স্ত্রীকে চিঠি দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। স্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে ছিল, জীবিত মানুষকে দেখতে গেল মৃত মানুষ, বাবাকে দেখতে পাচ্ছিল না সন্তান, স্বামীকে দেখতে পাচ্ছিল না স্ত্রী, কারণ স্বামী আওয়ামী লীগ করতো, যার কারণে আজ তাকে জেলের মধ্যে রাখা। দর্শক, গতকালকে বাগেরহাটের সাদ্দামের কথা বলেছিলাম। দুর্ভাগ্যক্রমে তিনি ছাত্রলীগ করেন, 11 মাস ধরে তিনি জেলে। স্থানীয়রা গতকালকে গণমাধ্যমে বলেছে যে একটা মামলায় জামিন হলে আর একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয় কিংবা অ্যারেস্ট দেখানো হয়। জানাজা শেষে চিরনিদ্রা শায়িত হলেন মা ও তার 9 মাস বয়সী দুগ্ধপোষ্য সন্তান। তবে এই শেষ বিদায়েও পাশে থাকতে পারেননি কারাবন্দী বাবা জুয়েল হাসান সাদ্দাম। সাদ্দাম তার স্ত্রীর কাছে যে চিঠিটি লিখেছিল, সে চিঠিতে সে উল্লেখ করেছে যে হত্যা মামলায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে, যে তারিখে সে হত্যা সংঘটিত হয়েছে সাদ্দাম সেই সময় চিকিৎসাধীন অবস্থায় ছিল। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম তার স্ত্রীকে শেষবারের মতো একটা চিঠি দিয়েছিল। অবশেষে আজকে ফাঁস হয় সেই চিঠিতে কি কি লেখা ছিল। তার স্ত্রী এবং সন্তান মৃত্যুর পর অনেক রহস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছিল। গতকাল থেকেই দেশ তুলপার যে একজন আসামির স্ত্রী এবং সন্তান মারা গিয়েছে, কিন্তু সেই সন্তান এবং স্ত্রীর জানাজাটা তার স্বামীকে পড়তে দেওয়া হয় নাই। এটা নিয়ে কিন্তু দেশের প্রত্যেকটা জনগণ ডক্টর ইউনূসকেও চাপ দিচ্ছিল, বা বর্তমান দেশের সরকার ব্যবস্থাকে নিয়েও অনেকে অনেক কথা বলছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সাদ্দামের চিঠিতে কি কি ছিল, এবং তার স্ত্রী শেষবারের মতো কিন্তু একটা জবানবন্দি দিয়েছিল, সেইটাও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সন্তানকে একবারের জন্য হলেও কোলে নিতে চান বাবা, এমন আকাঙ্ক্ষার কথা জানিয়ে কারাগার থেকে প্রিয়তমা স্ত্রীকে চিঠি দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে ছিল তার স্বপ্ন, অপেক্ষা আর ভালোবাসা। শেষ পর্যন্ত তার সেই ইচ্ছা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু জীবিত সন্তানের নয়, কোলে এসেছে 9 মাস বয়সী সন্তান নাজিফের নিথর দেহ। এর আগে একাধিক গণমাধ্যমে দাবি করা হয়, স্ত্রী ও সন্তান নাজিফের মৃত্যুর পর জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদনের পরও মুক্তি মেলেনি তার। ফলে শেষবারের মতো কারাগারের ফটকেই নিজ স্ত্রীকে একবার ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবারের মতো মৃত সন্তানকে কোলে নেন সাদ্দাম। এই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেন অনেক নেটিজেনরা। ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে আবেদনের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকার নাইন সায়েরো। সেখানে তিনি তার পোস্টে দাবি করেন, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। তবে প্রশ্ন হলো, এর পরও কেন জুয়েল হাসান সাদ্দামকে মুক্তি দেওয়া হয়নি? কি বলছে জেলা প্রশাসন? রবিবার যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি এবং সময় স্বল্পতার কারণে পরিবারের সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে কারা ফটকেই লাশ দেখানোর ব্যবস্থা করা হয়। ভিডিওটা শেয়ার করবেন, ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের। এই কান্না শুনে কি আপনার খারাপ লাগছে? আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, ধরুন আপনি 10টা মার্ডারই করছেন, আপনার ফাঁসি হবে, কোনো সমস্যা নেই, আপনি অপরাধী। একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনি জেলে 11 মাস, বাচ্চাটা 9 মাস হয়েছে বয়স, বাচ্চাটারে কখনো কোলে নিয়ে দেখতে পারেন নাই, এই বাচ্চাটা মারা গেছে, আর আপনি প্রথমবারের মতন তার শরীরটাকে ছুঁচ্ছেন, তার ছোট্ট ছোট্ট একটা শরীর মৃত। একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো কারাগার এই অধিকার রাখে না
বা এই আইনের সিস্টেম অ্যাক্টিভ করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই, তার মাটি কবরে বাবার কাঁধে চড়ে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না। এখন এই সাদ্দাম যে ছাত্রটা ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি, ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি নাকি, সে কি আসলে অপরাধী? তার অপরাধটা কি? সে কি কোনো হত্যা মামলার আসামি? না। এবার আসুন, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি একটা পোস্ট লিখেছেন। সেই পোস্ট পড়ে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে। দেখেন, সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমি কখনো প্রটেস্ট করি নাই, বিকজ দে ডিজার্ভ ইট। যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করবে, আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে এটা পানিশ করবে। বাট আসলে কি অপরাধী? জুলকারনাইন সায়ের এই পোস্টটা আপনি দেখেন, তিনি তার পোস্টে সাদ্দামের বিষয়টা নিয়ে লিখছেন, যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়েছে, সেই ঘটনার সময় এই সাদ্দাম ভারতে চিকিৎসা নিচ্ছিল। আমি স্ক্রিনশট দিয়েছি যেন এটা নিয়ে বিতর্ক না হয়। এরপর তিনি লিখছেন, তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটা স্বাভাবিক না। একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চাটা তিনি পানিতে চুবাইয়া মারছেন, কেন মারবেন? তিনি আত্মহত্যা করছেন, বাচ্চাটা তো নিজেও ওইভাবেই শেষ করতে পারতেন, কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে। সাসপিশিয়াস, এখানে রহস্যজনক কিছু বিষয় আছে, সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের। কিন্তু সাদ্দামের সাথে যেটা ঘটলো, এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার সুযোগে, যে আপনি বলতেছেন ঠিক আছে, তো কালকে বেটা তুই যখন জেলে যাবি, তোর বাচ্চা মরলে তুই তখন জেলে বসে বলিস যে ঠিক আছে। অমানুষ হয়ে গেছো বেটা বাংলাদেশের সব জনগণ। তুমি খোঁজো ইসলাম, তুমি খোঁজো রাষ্ট্র মানবিক বাংলাদেশ, এগুলা মানবিকতার কথা? মানে আমার বিপরীত রাজনৈতিক দলের হইলে এত জিঘাংসামূলক মেন্টালিটি, দেশের মানুষের নরপিশাচে মেন্টালিটি আমাদের চলে গেছে। আমি আশ্চর্য হই, তোমার আল্লাহ সন্তান দিছে না, তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে, তুমি যেন আটকে ফিল করতে পারো এই সাদ্দামের কি ফিল হয়েছে। জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে নাই বেটা, মরা বাচ্চাটারে কোলে নিছে। 5 মিনিটের জন্য সময় পাইছে না, 10 মিনিটের জন্য। প্যারোলে হাজার হাজার মানুষের মুক্তি হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন 8 মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেড়ে পালাইছে। একটা লোম ছিঁড়তে পারছেন আপনি? যত আইন গরিবের জন্য, বড় লোকরা তো আইন তৈরি করে। আপনি বোঝার চেষ্টা করেন। জুলকারনাইন সায়ের লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। আমার কাছে আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি। ভাই তোরা মানুষ না, মানুষ নামের অমানুষ। আমি, আমার দাদি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা, ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে বললাম ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাইফোটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। 1 মিনিট ভাই, 1টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। বলছে ভাই এটা সম্ভব না। তারপর যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও জড়া ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও জড়া ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে। আমার ভাইয়ের সাথে ওই লোক, কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের ছেড়ে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশে? পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে 1 মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত। জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, ধরে বসে রয়েছে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন, ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে পুরো বাংলাদেশ আরো একবার কেঁপে উঠলো চরম
নির্মম বাস্তবতার মধ্য দিয়ে। আপনারা জানেন যে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাগারে বন্দী দীর্ঘ 9 মাসেরও বেশি, প্রায় 1 বছর। আর সেইখান থেকে প্রচন্ড হতাশা থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী নিজের 9 মাসের সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেন। এই বিষয়টি আমরা কেউ মেনে নিতে পারছি না। আসলে হতাশা কি শুধু এই কারণেই ছিল, নাকি এর পেছনে অন্য আরো অনেক কারণ রয়েছে? কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সাদ্দামের পরিবার? এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জুয়েল হাসান সাদ্দামের ভাই শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আমি একটু আপনার সঙ্গে জানতে চাই আপনার কাছ থেকে যে সাদ্দামের সহধর্মিণী স্বর্ণালী নিজের সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করলেন, এই যে প্রচন্ড এক ধরনের হতাশা, এই যে অভিমান, এর মূল কারণটি কি আপনি একটু বলবেন আমাদেরকে? মানে সাদ্দাম কবে আটক হলেন এবং কতদিন কারাগারে রয়েছেন এবং আর কি কারণ রয়েছে? সাদ্দাম এপ্রিল মাসের 4 তারিখে আপনার অ্যারেস্ট হয়েছে, তাকে 6 তারিখে সোনার দেখানো হয়েছে। বাগেরহাটে অনেক মব সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করছে, কোর্টে মব সৃষ্টি করার জন্য জামাত বিএনপির লোক অনেক জড়ো হয়েছিল। হওয়ার পরে আপনার তারপরে বাগেরহাটে প্রশাসন তাকে সোনারিশ না দেখে জেল গেটে নিয়ে গেছে। নেওয়ার পরে জেল গেটে থাকা অবস্থায় তাকে পরের দিন আবার সোনারিশ দেখাইছে। দেখানোর পরে তাকে নিয়ে যাওয়ার পরে প্রথম দিন তাকে 7 দিনের রিমান্ড চাইছে একটা মামলায়। তারপরে সেখানে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 2 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তারপরে তাকে রিমান্ডে ডান্ডাবেড়ি পড়ায় একটা ছেলে তাকে রাখছে কোনো বিছানা ছাড়া। তার ডান্ডাবেড়ি পড়ানোর কারণে তার যে গ্রিপ পাইপ থেকে তার ডান্ডাবেড়ি অল টাইম ডান্ডাবেড়ি, সেলের ভিতরেও তাকে ডান্ডাবেড়ি পড়ায় রাখছে। সেলের মধ্যেও তাকে ডান্ডাবেড়ি পড়ায় রাখছে। রাখার পরে তাকে তার যে সুযোগ সুবিধা। দর্শক, গতকালকে বাগেরহাটের সাদ্দামের কথা বলেছিলাম। দুর্ভাগ্যক্রমে তিনি ছাত্রলীগ করেন, ছাত্রলীগের একজন উপজেলা সভাপতি। সেই কারণেই তাকে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে এবং 11 মাস ধরে তিনি জেলে। স্থানীয়রা গতকালকে গণমাধ্যমে বলেছে যে একটা মামলায় জামিন হলে আর একটা মামলায় তাকে অ্যারেস্ট করা হয় কিংবা অ্যারেস্ট দেখানো হয়। এভাবে 11 মাস ধরে জেলে রয়েছে, কোনো নির্দিষ্ট অভিযোগ নেই এবং এলাকাবাসীর মতে সে খুবই ভালো একটা ছেলে। কিন্তু ভালো একটা ছেলে হলে তো হবে না, তার সব থেকে বড় অপরাধ হচ্ছে সে ছাত্রলীগ করে এবং ছাত্রলীগের নেতা। এখন ঘটনা দেখতে হবে যে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকাতে তিনি কোনো কুকর্ম করেছিলেন কিনা, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তার জীবনে গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বাংলাদেশে দল মত নির্বিশেষে বেশিরভাগ মানুষের চোখে পানি এনেছে। শিশু সন্তান, মাত্র 9 মাসের শিশু এবং প্রেম করে সম্পর্ক করে বিয়ে করা বউ, তাদের 2 জনের মৃতদেহ যখন শেষ পর্যন্ত জানাজা দেওয়ার জন্য কিংবা দাফন করার জন্য প্যারোলের অনুমতি পাওয়া না যায়, যখন জেল গেটে লাশবাহী গাড়ি যায়, আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে গ্লাসের বাইরে থেকে এক ঝলক হয়তো দেখার সুযোগ হবে, কিন্তু গণমাধ্যম শেষ পর্যন্ত নিশ্চিত করছে আরেকটু বেশি হয়েছে। সাদ্দাম সম্পর্কে আপডেটেড কি জানা যাচ্ছে, সাথে তাকে প্যারোলে মুক্তি দেয়া হলো না কেন? গতকালকে এই ঘটনা দুপুরের পর থেকে রাষ্ট্র হয়ে গেল, অথচ রাষ্ট্রের কিংবা সরকারের এই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য কেন নেই? আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা চক্ষুগোচর হলো না কেন? কেন এটাকে মানবিক দিক থেকে দেখা হলো না? তখন এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন আসে। প্রশ্নটা তখনই আসে যখন এই ঘটনা গতকালকে ঘটছে, আবার অন্যদিকে ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে বাংলাদেশের জাতীয় দলে খেলতে দেয়া হবে সেই নাটক করছে, অথচ সাকিবের নামেও হত্যা মামলা দেয়া হয়েছে যখন সাকিব কানাডাতে খেলার অবস্থায় ছিলেন। সাদ্দামের ব্যাপারে জেল গেটে কি হলো সেটা নিয়ে আলোচনা করার পাশাপাশি আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে গতকালকের এই ঘটনাটা কেন হলো, কেন তাকে প্যারোলে মুক্তি দেয়া হলো না। দর্শক, বলছিলাম বাগেরহাটের সাদ্দামের কথা। সাদ্দাম যশোর জেলখানাতে কারাগারে রয়েছেন এবং শেষ পর্যন্ত সন্ধ্যার পরে তার স্ত্রী এবং শিশু সন্তানের মরদেহ জেল গেটে যায়। জেল গেটে যাওয়ার ভিডিও আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই জেল গেটে যাওয়ার পরে যেটা সাধারণত হয় লাশবাহী গাড়িতে গ্লাসের বাইরে থেকে সেটা শুধুমাত্র দেখা যায়, কিন্তু তার জন্য একটু সদয় হয়েছে বোধহয় জেল কর্তৃপক্ষ কিংবা কারা পুলিশ। তাকে সন্তানের মৃতদেহ
কোলে নিতে দেয়া হয়েছে, কোলে নিয়েছেন তিনি এবং কোলে নিয়ে হাউমাউ করে ডুকরে কেঁদেছেন, স্ত্রীকে স্পর্শ করেছেন, স্পর্শ করে হাউমাউ করে ডুকরে কেঁদেছেন। এটুকুই তার ওই শেষ সময়ের পুঁজি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, বিশেষ করে এখানে সেই ছাত্রলীগ নেতার বিষয়ে কথা হয় এবং অনেক নিউজ প্রতিবেদনের মাধ্যমে অনেক তথ্য এখানে বেরিয়ে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং ছাত্রলীগ নেতার বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।